হাইকোর্টের রিভিশন আর অ্যাপিল করা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে আমার এক ক্লায়েন্টদের মধ্যে। তিনি প্লেনটিফ, ডিফেন্ডেন্ট অর্ডার 7 রুল 11D করেছিলেন লোয়ার কোর্টে। অর্ডার 7 রুল 11Dটা অ্যালাউ হয়ে গেছে, মানে প্লেনটিফের প্লেন রিজেক্ট হয়ে গেছে। এবার একজন তাকে অ্যাডভাইস করেছিলেন, আমি নাম করতে চাই না, স্বনামধন্য লয়ার, যে হাইকোর্টে রিভিশন করুন। তিনি হাইকোর্টে রিভিশন করার মানে রেডি করেছেন। যাই হোক, আমার ইউটিউব দেখে উনি আমার কাছে এসেছিলেন মামলাটি ফাইল করার আগে, আদারওয়াইজ সব রেডি। আমি বললাম আপনি একটা কাজ করুন, ওই সার্টিফাইড কপিটা যেটা অ্যানেক্স করেছেন সেইটা বার করে বাদবাকি যে পিটিশানগুলো আছে সেগুলো গঙ্গায় ফেলে দিন। কারণ আপনি যদি রিভিশন অ্যাপ্লিকেশানটি ফাইল করে দিতেন, প্রচুর টাকা আপনার খরচাও পড়তো, স্ট্যাম্প ডিউটি, কোর্ট ফিজ যিনি দিয়েছেন সে লয়ারের ফিজ, হিয়ারিংয়ের ফিজ সব চলে যেত। কিন্তু আলটিমেটলি কোর্ট বলতো এটা অ্যাপিলেবল অর্ডার, রিভাইসেবল নয়, মানে রিভিশন হবে না। কারণ অর্ডার 7 রুল 11Dতে যদি প্লেন রিজেক্ট হয়ে যায়, সুটটাই ডিসমিসড হয়ে গেল। সুট ডিসমিসাল হলে একটাই প্রভিশন, অ্যাপিল। অ্যাপিলটা যেখানে ধরুন ডিস্ট্রিক্ট কোর্ট অ্যাপিলেবল অথরিটি সেখানে ডিস্ট্রিক্ট কোর্টে হবে, আর যেখানে হাইকোর্ট অ্যাপিলেবল অথরিটি সেখানে হাইকোর্টে হবে। পরিষ্কার মাথায় রাখবেন যে আপনার মামলা যদি রিজেক্ট হয় বা ডিসমিসড হয়, রিজেকশন কিসে হচ্ছে? অর্ডার 7 রুল 11D, যেখানে বলা হচ্ছে অর্ডার 7 রুল 11ই বলতে পারেন, কারণ ডিটা না হলেও হবে। ডিটা হচ্ছে আইনত বার থাকলে কোনো মামলা করা যায় না। এছাড়া আর প্রভিশন হচ্ছে যে যদি কোর্ট ফিজ না দেওয়া হয়, যদি আইনত বার থাকে, যদি কজ অফ অ্যাকশন না শো করা হয়, বা যদি কোর্ট ফিজ ঠিক বলা সত্ত্বেও না দেওয়া হয়, কোর্টের অর্ডার সত্ত্বেও, বিভিন্ন কারণে প্লেন রিজেক্ট হয়ে যেতে পারে। একবার প্লেন যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি নির্দ্বিধায় অ্যাপিল করুন, রিভিশন নয়। রিভিশন করলে কিন্তু আপনার আলটিমেটলি কোনো লাভ হবে না, উল্টে হ্যারাসমেন্ট হবে, আলটিমেটলি ডিসমিসড হয়ে যাবে, আপনার এক গাদা টাকা জলে চলে যাবে। যাক, আমার কথা মতো তিনি আর রিভিশনটি করেননি, আলটিমেটলি অ্যাপিলটাই করেছেন, আমি করেছিলাম, অ্যাপিল অ্যাডমিটও হয়ে গেছে। আবার এইটা একটা ক্লিয়ার। কিন্তু যদি ঠিক উল্টোটা হতো, যে যিনি ডিফেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করলেন অর্ডার 7 রুল 11D, সেই অ্যাপ্লিকেশন তার রিজেক্ট হয়ে গেল, তিনি কি করবেন? তিনি হাইকোর্টে রিভিশন করবেন। কারণ তার পিটিশনটা রিজেক্ট হয়েছে, এটা মাথায় রাখতে হবে। পিটিশনটা রিজেক্ট হয়েছে, তার মানে প্লেনটা রয়ে গেল, সুটটা বেঁচে গেল, কিন্তু তার পিটিশন মানে ডিফেন্ডেন্টের বা টেনেন্ট হোক যাই হোক, ডিফেন্ডেন্টের পিটিশনটা রিজেক্ট হলো। তাহলে এইখানে প্রভিশন হচ্ছে রিভিশন করা হাইকোর্টে। তার মানে একটা অ্যাপ্লিকেশানের দুটো প্রভিশন। অর্ডার 7 রুল 11D যদি অ্যালাউ হয় তাহলে প্লেন রিজেক্ট হচ্ছে, তিনি হাইকোর্টে অ্যাপিল করবেন, বা যেখানে ডিস্ট্রিক্ট কোর্ট যদি অ্যাপিলেবল অথরিটি হয় সেখানে অ্যাপিল করবেন। অ্যাপিলেবল নয়, আমার কথাটাও ভুল, অ্যাপিলেট অথরিটি, আই স্ট্যান্ড কারেক্টেড, অ্যাপিলেট অথরিটি হবে। অর্ডারের ক্ষেত্রে অ্যাপিলেবল অর্ডার, রিভাইসেবল অর্ডার হয়, বাট কোর্টের ক্ষেত্রে অ্যাপিলেট অথরিটি। কিন্তু আবার যখন অর্ডার 7 রুল 11D রিজেক্ট হচ্ছে, তখন আপনাকে তো রিভিশন করতে হবে ডিফেন্ডেন্টকে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার হাইকোর্ট কি অর্ডার করবে সে তো হাইকোর্টের উপর নির্ভর করছে, কি মেরিট আছে না মেরিট আছে সেটা আমি এখান থেকে বলতে পারবো না। তবে কোর্ট দেখে অর্ডার 7 রুল 11D হচ্ছে একদম স্পেসিফিক পয়েন্ট যদি থাকে যে মামলাটা বার্ড বাই ল, মানে লতে এই মামলাটা করা যাবে না, কিন্তু লিমিটেশন থাকলে কিন্তু সেটা অর্ডার 7 রুল 11Dতে আসবে না, সেটা অন মেরিটে হবে। বা কজ অফ অ্যাকশন যদি প্লেন্টে লেখা থাকে সেক্ষেত্রে অর্ডার 7 রুল 11D আসবে না। অর্ডার 7 রুল 11D আসছে বা অর্ডার 7 রুল 11 আসছে ইনসাফিসিয়েন্স অফ কজ অফ অ্যাকশন, বা কজ অফ অ্যাকশন যদি না থাকে, নন ডিসক্লোজার অফ কজ অফ অ্যাকশন। এবার নন ডিসক্লোজার অফ কজ অফ অ্যাকশন বা কজ অফ অ্যাকশন যদি না প্লিট করা থাকে তাহলে অর্ডার 7 রুল 11D হবে। এবার কজ অফ অ্যাকশন ধরুন প্লিট করে সেটা ভুল বা ঠিক, সেটা অর্ডার 7 রুল 11D বিচার করবে না, সেটা সুটে বিচার হবে। কিছু কিছু জিনিস আইনে শুনুন
যারা অভিজ্ঞ তারা কিন্তু দেখেই বলতে পারেন কি হতে চলেছে বা কি হতে পারে। তবে একদিনে তো কেউ অভিজ্ঞ হয় না, অনভিজ্ঞতা থেকেই প্র্যাকটিসের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন হয়। সুতরাং যারা অনভিজ্ঞ তাদেরকে আমরা ছোট করি না, কারণ ওই স্টেজ আমাদেরও ছিল। তবে যারা অনভিজ্ঞ তাদেরকে একটা কথাই অ্যাডভাইস করব, বই পড়ুন, জাজমেন্টগুলো পড়ুন, পড়ার বিকল্প কিছু নেই। সেই জাজমেন্ট পড়ুন, অনলাইনে পড়ুন, ফিজিক্যালি পড়ুন, কোনো ম্যাটার করে, কিন্তু পড়ুন। না পড়লে কিন্তু জানতে পারবেন আপনাকে যে ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট যায় না আপনি অভিজ্ঞ না অনভিজ্ঞ, ক্লায়েন্ট কিন্তু আপনার উপর ফেথ করে আসছে। সুতরাং আপনাকে সেই ফেথের মর্যাদাটা রাখতে হবে। তার জন্য যেটা দরকার পড়ালেখা করা এবং লাস্ট 10 ইয়ার্সের জাজমেন্ট কী কী হয়েছে এগেনস্টে ফরে, সেইগুলো নিজেদেরকে জানা। তবে আপনি ক্লায়েন্টকে হেল্প করতে পারবেন। আপনার ক্লায়েন্ট আপনার উপর ভরসা করে আসছে, ফিডুসিয়ারি রিলেশনশিপ। আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে না পারেন, এই ক্লায়েন্টটা তো হেরে গেল, চলে গেল, কিন্তু সে কিন্তু 10টা ক্লায়েন্ট নিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন, সে কিন্তু অন্য ক্লায়েন্ট আনবে আপনার কাছে। সুতরাং একটা কথাই বলি, আপনাদেরকেও বলছি, কোনো জিনিস দুম করে ডিসিশনে চলে আসবেন না। নিজেরা একটু পড়ালেখা করুন, জানতে পারবেন, বুঝতে পারবেন। সেরকম হলে কোনো কিছু ফাইল করার আগে কোনো অভিজ্ঞ অ্যাডভোকেটের অবশ্যই পরামর্শ নেবেন এবং জেনে নেবেন তিনি ওই সাবজেক্টের কিনা। যেমন আমি ক্রিমিনাল ম্যাটার করি না, ক্রিমিনাল কোনো কেস এলে আমি কোনো বন্ধু যারা ক্রিমিনাল ম্যাটার করে তাদেরকে দিয়ে দিই। তেমনিভাবে প্রত্যেকের পক্ষে, প্রত্যেক অ্যাডভোকেটের পক্ষে সব কিছু জানা সম্ভব নয়। যে যে ম্যাটার এক্সপার্ট তাকে সেই ম্যাটারই দেওয়া উচিত। যেমন আমি স্যুট, সিভিল রিভিশন, অ্যাপিল, হাইকোর্টে করি, স্যুট করি, সিভিল স্যুট, সেগুলো আমার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। এবং আমার কাছে কেউ ক্রিমিনাল ম্যাটার নিয়ে আসে, আমি হাতই দিই না, পাঠিয়ে দিই বন্ধু বান্ধবদের কাছে। কারণ ক্রিমিনাল ম্যাটারে হাত দিলে ক্লায়েন্টের সঙ্গে ইনজাস্টিস করা হবে, আমি ইনজাস্টিস করতে পারি না। এরা বহু মামলা আছে যেটা আমার সাবজেক্ট ম্যাটার না, আমি ফিরিয়ে দিই, পরিষ্কার বলে দিই এটা আমার দ্বারা হবে না, এটা আমার সাবজেক্ট ম্যাটার। তেমনিভাবে আপনারাও যখন কোনো লয়ারকে চুজ করবেন, জেনে নেবেন তার কাছ থেকে তিনি এই সাবজেক্টের মামলা করেন কি করেন না। কোর্টটা এক্সপেরিমেন্টের জায়গা নয়, এক্সপেরিমেন্ট করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে। সুতরাং যে লয়ারের কাছে আপনি যান না কেন, তা আপনি জেনে নেবেন যে তিনি এই সাবজেক্টের উপর কাজ করেন কিনা, বা যার থ্রু দিয়ে গেছেন তাকে জেনে নেবেন তিনি কোন সাবজেক্টে কাজ করেন, তবেই তাকে ব্রিফ হ্যান্ড ওভার করবেন। আমার কাছে এরকম প্রচুর মামলা আসে, মানে চুল্লিতে যাওয়ার আগে, সেখানে আমার কিছু করার থাকে না, তাও চেষ্টা করি যদি ডিলে করে কিছুদিন ডিলে করা যায়, কিছুদিন সময় নেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করি। কিন্তু প্রচুর মামলা এরকম আসে যেখানে কিছু করার নেই, অলরেডি শেষ হয়ে তারপর আমার কাছে এসছে। আমি বলেই দিই ক্লায়েন্টদেরকে, মিসগাইড করি না, যেটা আমি পারবো না বা এটা করলে আপনার জেতার চান্স কম, আমি আপনাকে কিছুদিন টাইম করে দিতে পারি যাতে আপনি কিছুটা ব্রিদিং পয়েন্ট পান, ব্রিদিং টাইম পান, কিন্তু জেতাতে পারবো না। এটাও বলে রাখি, যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি জিততেও পারেন হারা মামলা। হয়েছে, এরকম হয়েছে, অনেক হারা মামলাও জিতে গেছি, আর অনেক জেতা মামলাও জিততে পারিনি। শুধুমাত্র অ্যাডভোকেটের হাত জজ নয়, ক্লায়েন্টেরও কপাল থাকা দরকার। আমরা চেষ্টা করি অবশ্যই আমাদের ক্লায়েন্টদের জেতানোর জন্য, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। তার জন্যে যে উকিলবাবুর দোষ তা নয়, উকিলবাবুরা তার ক্লায়েন্টের জন্য চেষ্টা করে, দু একজন এক্সেপশান আছে সেটা পরের কথা, কিন্তু ম্যাক্সিমাম উকিলবাবুই চেষ্টা করবেন তার ক্লায়েন্টকে জেতানোর জন্য। এটাই নিয়ম, এটাই খবর। সুতরাং বারবার বলবো, কোনো ম্যাটার যখনই কোনো ডিসকাস করবেন কারোর সঙ্গে, অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন যদি আপনার পারমিট করে, পকেট পারমিট করে, নিয়ে নেবেন, তাতে আপনার লাভই হবে। ভালো থাকবেন।